আজকের এই পার্ট সেখান থেকে শুরু হয় যেখানে আমাদের আগের পার্ট শেষ হয়েছিল। সিওন ইমসুলকে একটা কার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়। তখন সিওন আমাদেরকে বলতে শুরু করে স্কুল থেকে আমাদের বাড়িটা ছিল বেশ দূরে, তাই আমরা গত কয়েক মাস আগে নতুন আরেকটা বাড়িতে উঠি। আমাদের বাড়ির ঠিক বিপরীত পাশের বাড়িটাই ছিল ইমসোলদের। একদিন ইমসোলদের একটা পার্সেল আমাদের বাড়ির সামনে রাখা ছিল। সেই বক্সটা যখন তাদের বাড়িতে দিতে যাব তখন ইমসোল আমাকে ডেলিভারি বয় ভেবে দৌড়ে আসে। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল, আর সেদিন হঠাৎ বৃষ্টি নেমেছিল। সে আমার জীবনে এসেছিল গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো। এরপর সে আমাকে তার ছাতাটা এবং কিছু ক্যান্ডি দিয়ে চলে যায়। এরপর থেকে প্রায় সময় তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন তাদের দোকানে ঢুকে পড়ি। সে তখন ঘুমাচ্ছিল। ঘুমের ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয়, কিন্তু তার আগেই তাকে ধরে ফেলি। আমার হাতের ওপরে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তাই তাকে ডিস্টার্ব করতে চাইনি। এভাবে প্রায় 30 মিনিট কেটে যায়। এরপর কেউ একজন দোকানে ঢুকলে তার ঘুম ভাঙে। সে আমাকে দেখে ঠিক মনে করতে পারছিল না, তাই তাড়াহুড়ো করে একটা মুভির ক্যাসেটে নিয়ে নেই বাবার নামে। এর কয়েকদিনের পর সে আমাদের স্কুলের ট্রেনিং সেন্টারে এসে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে। আমার কাছে এটা ছিল স্বপ্নের মতো। এর পরদিন তাকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে সে হঠাৎ করে আমাকে প্রপোজ কেন করেছে, কিন্তু সে উল্টা পাল্টা কি বলল আমি কিছুই বুঝতে পারলাম না। তার ওপরে আমার ছাতাটা নিয়ে পালিয়ে গেল। এরপর একদিন সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, যা দেখে আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। আর তখনই বাবা বিকট শব্দ করে ঘরে ঢুকে পড়ে। ভয়ে চাপ লেগে রিকোয়েস্টটা ডিলিট হয়ে যায়। এর পরের দিন সে প্রচণ্ড মন খারাপ করে স্কুলের দিকে যাচ্ছিল। সে একা একাই বলছিল আমি নাকি ইচ্ছে করে তার রিকোয়েস্ট ডিলিট করে দিয়েছি। সেদিন তার এতটাই মন খারাপ ছিল যে ব্যাগের চেনটাও ঠিক মতো আটকায়নি। তাকে দেখেই বুঝেছিলাম আমার ছাতাটা ফেরত দিতে এসেছে। এরপর বাস থেকে নামার সময় ছাতাটা তার হাত থেকে নিচে পড়ে যায়। এর জন্য সে নামতে পারেনি। আমি ছাতাটার জন্য যাইনি, গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষটার জন্য। তার জন্য আমি একটা কবিতা লিখেছিলাম। যদি কখনো সুযোগ পাই তবে একটা গান বানাবো। সেই গানের কথাগুলো হবে ঠিক এই রকম। তুমি আমার জীবনে এসেছিলে গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো। বৃষ্টি কিছুক্ষণ পরে থেমে গিয়েছিল, তবে তুমি হৃদয়ে রয়ে গেলে আজীবন। এরপর ইমসোল তাকে জানায় আগামী ডিসেম্বরের 1 তারিখে তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আর সিওনের উচিত হবে না আগামীকালের কম্পিটিশনে অংশগ্রহণ করা, কারণ তার বড় ধরনের শোল্ডার ইনজুরি হতে পারে। এই শুনে সিওন বলে আমি সুইমিং নিয়ে ক্যারিয়ার করতে চাই, আর তোমাকে কথা দিলাম আমি সাবধানতার সাথে সুইমিং করব। এরপর তারা বাড়ির সামনে চলে আসে। ইমসোল জানায় সে আগামীকাল তার কম্পিটিশন দেখতে আসবে। এই বলে সে ঘরে চলে যায়। সিওন ভাবে এতদিন তার ভালোবাসাটা ছিল ওয়ান সাইডেড, কিন্তু এখন ইমসোলও তাকে পছন্দ করছে। এই ভেবে সে প্রচণ্ড খুশি হয়। তবে তার এই কাণ্ড কীর্তি হিয়ং দেখতে পায়। এর পরের দিন তার কম্পিটিশন শুরু হয়। ইমসোল প্রার্থনা করছিল যেন সে ইনজুরিতে না পড়ে। দেখা যায় সিওন ফার্স্ট হয় এবং সে কোনো ইনজুরিতেও পড়ে না। এরপর থেকে তারা মাঝে মধ্যেই একসাথে যেত। একদিন সিওন প্র্যাকটিস করার সময় ইনজুরিতে পড়ে। ডাক্তার জানায় সে আর কখনোই সুইমার হতে পারবে না। এরপর একদিন হঠাৎ ইমসোলের মনে পড়ে আজকের এই দিনে তার ঘরে আগুন লেগেছিল। সেই আগুন নেভাতে গিয়ে তার মায়ের হাত ঝলসে গিয়েছিল। এটা মনে পড়তেই সে বাড়িতে ফোন করে, কিন্তু তার মা কাজে ব্যস্ত ছিল এবং তার ভাই ওয়াশরুম পরিষ্কার করছিল, তাই তারা কেউই কল রিসিভ করে না। তখনই টাইসং বাইক নিয়ে চলে আসে। ইমসোল তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে হিয়নজু আসে ইমসোলের বাড়িতে গ্রুপ স্টাডি করার জন্য। সে দেখে ইমসোলের ভাই ইন গেম ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে খুবই নোংরা হয়ে আছে। হিয়নজু বরাবরই তাকে পছন্দ করে না, কারণ সে খুবই নোংরা এবং অলস প্রকৃতির একটা ছেলে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তখনই ঘরে আগুন লেগে যায়। ধোয়ার স্মেলে হিয়নজু অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই ইন গেম কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে ছাদে চলে আসে। অন্যদিকে ইমসোল আর টাইসুং এসে দেখে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে। তখন টাইসুং ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভায়। অপরদিকে হিয়নজুর জ্ঞান ফেরানোর জন্য ইন গেম তাকে সিপিআর দিতে যাবে, কিন্তু হিয়নজু তাকে ভুল বুঝে ঘুষি দিয়ে তার দাঁত ভেঙে ফেলে। আর অন্যদিকে আগুন নেভানোর পরে তার মা বাড়িতে আসে। সে ঘরে ঢুকতেই ইমসোল লক্ষ্য করে এবার তার হাত একদম ঠিক আছে, অর্থাৎ ইমসোল চাইলে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। এর কয়েকদিনের পর সিওন সুস্থ হয়ে স্কুলে আসে, আর যখন ইমসোলের সাথে দেখা করতে যাবে তখন টাইসং এসে ইমসোলকে ঘুরতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, আর সেই মুহূর্তে আবারও টাইম ট্রাভেল করে সে ভবিষ্যতে চলে যায়।
ঠিক সেই দিনে চলে আসে যেদিন সিওন মারা গিয়েছিল। সে এখন হসপিটালের বেডে। রুম থেকে বের হতেই দেখে সিওনের বাবা তার ছেলের জন্য কান্না করছে। এরপর ইনভেস্টিগেশনের জন্য পুলিশটাকে ডেকে নেয়, কারণ সিওনের ঘরে তাদের দুজনের একটা ছবি পাওয়া গিয়েছে। ছবিটা দেখে সে রিয়েলাইজ করে টাইম ট্রাভেলে অতীতে গিয়ে সে কিছুটা হলেও ভবিষ্যৎ পরিবর্তন করেছে। এরপর সে আবারও ওই জলাশয়ের কাছে চলে আসে আর ঘড়ির বটনে প্রেস করে টাইম ট্রাভেল করার জন্য, কিন্তু এবার কোনো কাজ হয় না। এরপর সে বাড়িতে ফিরে আসে। তখন হিয়ং তাকে ফোন করে জানায় সিওন সব সময় তোমার কথাই ভাবতো, হয়তো তোমার কোনো বিপদ নিয়ে সে ডিপ্রেশনে ছিল। তখন আমাদেরকে দেখানো হয় অতীতে সিওন যেদিন সুস্থ হয়ে ইমসোলের সাথে দেখা করতে গিয়েছিল, সেদিন ইমসোল টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে যায়। আর সেই অতীতের টাইম লাইনের আগের ইমসোল চলে আসে, যে সিওনকে চিনত না। সে পছন্দ করত টাইসংকে, আর সেই দিন টাইসং তাকে ঘুরতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলে সে প্রচণ্ড খুশি হয়ে রাজি হয়ে যায়। এই বিষয়ে সিওন তাকে জিজ্ঞেস করতে গেলে সে অপরিচিত মানুষের মতো আচরণ করে আর জানায় টাইসং তার বয়ফ্রেন্ড। এতে সিওন প্রচণ্ড কষ্ট পায় এবং এই টাইমলাইনে সে সিওনকে ভুলতে না পেরে সুইসাইড করেছে। এসব কিছু বুঝতে পেরে ইমসোল ভাবে যে করেই হোক তাকে আবারও অতীতে ফিরে যেতে হবে। এবার ঘড়ির বটনে প্রেস করতেই সে অতীতে চলে আসে। বুঝতে পারে এখানে প্রায় 10 দিন কেটে গেছে আর বিগত 10 দিনে আগের ইমসোল সিওনের সাথে খুবই বাজে ব্যবহার করেছে। তাই সে ক্ষমা চাওয়ার জন্য গেলে তাকে দেখে সিওন প্রচণ্ড রেগে যায়। এর পরদিন সে হিয়ংয়ের কাছে যায়, তাকে বলে ভবিষ্যতে সিওনের মানসিক অবস্থা ভালো নাও থাকতে পারে, তাই সবসময় তার সাথেই থাকবে এবং মোটিভেট করবে। আর তোমাদের এই ব্যান্ড একদিন খুবই জনপ্রিয় হবে, তাই যা কিছুই হয়ে যাক না কেন কখনোই মিউজিকে ছেড়ে দিবে না। ইমসোলের এই অদ্ভুত কথাবার্তা সে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ইন গেম মুভির অডিশন দিতে যায়। তাকে একটা ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু শুটিংয়ের মধ্যেই তার নকল দাঁত খুলে যায়। এর জন্য তাকে বের করে দেওয়া হয়। এর কয়েকদিনে পরেই ইমসোল একটা ডিম্বাকৃতির বক্স নিয়ে আসে সিওনের কাছে আর বলে এটা হচ্ছে একটা টাইম ক্যাপসুল, এটাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে এবং 15 বছর পর অর্থাৎ 2023 সালের জানুয়ারির 1 তারিখে এটাকে তুলবে। আর ঠিক সেই দিন রাত 12টায় ব্রিজের ওপর দেখা করবে। এর ভিতর কিছু মূল্যবান জিনিস রয়েছে যেটা ওই সময় তোমার কাজে লাগবে। এর পরদিন টাইসং সিওনকে জানায় সে যেন ইমসোলের থেকে দূরে থাকে, কারণ ইমসোল শুধু তার। অন্যদিকে হিয়ং লক্ষ্য করে তাদের ভোকালিস্টের কোনো উন্নতি হচ্ছে না, দিন দিন খুবই বাজে পারফর্ম করছে। কিন্তু কয়েকদিনের পরেই তাদের একটা শো করতে হবে, তাই সে সিওনকে রিকোয়েস্ট করে বলে যেহেতু তাকে সুইমিং ছেড়ে দিতে হয়েছে তাই এখন তার উচিত মিউজিকে কনসেন্ট্রেট করা। তার কথায় সিওনও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সিওন খুবই ভালো পারফর্ম করে, রীতিমতো সবাই তার ফ্যান হয়ে যায়। এই পারফরমেন্স দেখে মিউজিক প্রডিউসার মিস্টার কিম জং সিওনকে অফার করে প্রফেশনাল সিঙ্গার হওয়ার জন্য। আর এসব কিছু ইমসোল দেখতে পায়। বাড়ি ফিরে সে সিওনকে রিকোয়েস্ট করে সে যেন কিম জংয়ের সাথে কন্ট্রাক্ট না করে। অর্থাৎ ইমসোল ভেবেছে সিওনকে বাঁচিয়ে রাখতে হলে যে করেই হোক ভবিষ্যৎ পরিবর্তন করতে হবে। ভবিষ্যতে তার মৃত্যুর পিছনে কিম জং জড়িয়ে থাকতে পারে। এরপর বাড়ি ফিরে ইমসোলের কিছু স্মৃতি মনে পড়ে। প্রথমে যখন সে সিওনের ফ্যান ছিল তখন একদিন সিওন এক অনুষ্ঠানে বলেছিল সে একটা মেয়েকে খুবই পছন্দ করত। মেয়েটা হলুদ রঙের ছাতা নিয়ে গ্রীষ্মের এক হঠাৎ বৃষ্টিতে তার সামনে এসেছিল, কিন্তু কখনোই তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি। এরপর একদিন ইমসোল আর সিওন বাড়ি ফিরছিল, তখন টাইসং ইমসোলের বাড়ির সামনে তার অপেক্ষায় ছিল। তাদের দুজনকে একসাথে দেখে সে সিওনের উপরে প্রচণ্ড রেগে যায়। এরপর ইমসোল সিদ্ধান্ত নেয় সে সিওনের থেকে দূরে থাকবে, তা না হলে টাইসং ভবিষ্যতে সিওনের শত্রু হয়ে যেতে পারে। অর্থাৎ ভবিষ্যতে সিওনকে বাঁচিয়ে রাখতে হলে বর্তমানে তাকে দূরে সরে যেতে হবে। এরপর দেখা যায় ইমসোলের মায়ের একটা অপারেশন হয়। দিনের বেলা ইমসোল থাকে তার মায়ের পাশে আর রাতে থাকে ইনগেম। সেদিন ছিল ডিসেম্বরের 1 তারিখ, অর্থাৎ আজকের এই দিনে সে অ্যাক্সিডেন্ট করে প্যারালাইজ হয়ে গিয়েছিল। সে ভাবে যে করেই হোক এবার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হবে, তাই সে নিজের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে একটা সাইকো কিলার তাকে কিডন্যাপ করে। এরপর সে যখন পালিয়ে আসছিল তখন সেই লোকটা তাকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়। এসব মনে পড়তেই সে খুব ভয় পায়, যদি এবারও বাঁচতে না পারে তাহলে আবারও তার 2 পা হাতে হবে। তখনই তার ভাই কল করে জানায় ফোনের চার্জারটা ভুলে বাড়িতেই রেখে এসেছি। ইমসোল যেন চার্জারটা নিয়ে হসপিটালে চলে আসে, তাই সে চার্জার নিয়ে বাড়ি থেকে বের হতেই সেই ট্যাক্সিটা দেখতে পায়
আর ভিতরে ছিল সেই সাইকো কিলারটা। তাকে দেখতেই সে পালানোর চেষ্টা করে, তবে এবারও তাকে কিডন্যাপ করা হয়। এর কিছুক্ষণ পর সিওন বাড়ির সামনে ইমসোলের ছাতাটা পড়ে থাকতে দেখে। তার মনে পড়ে ইমসোল তাকে বলেছিল ডিসেম্বরের 1 তারিখে তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আর আজকেই সেই দিন। তাই সে দৌড়ে চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশকে ইনফর্ম করে সে নিজেই বেরিয়ে পড়ে ইমসোলকে খুঁজতে। অন্যদিকে ইমসোল আগের মতো এবারও দড়ি কেটে পালিয়ে যায়, আর এবারও সেই সাইকো কিলার তার পিছু করছিল। ইমসোল সেই ব্রিজটার কাছে এসে ভাবে যদি সে এবারও এই ব্রিজের দিকে যায় তাহলে আবারও তার একই পরিণতি হবে। তাই সে এবার অন্য রাস্তায় চলে যায়। দেখা যায় সেই দিকেই সিওন তাকে খুঁজছিল, আর সে ইমসোলকে দেখতেই তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে। ইমসোল ক্লান্ত হয়ে রাস্তার মধ্যে পড়ে যায় আর ভাবতে থাকে সে হয়তো তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। কিন্তু গাড়িটা ব্রেক করে থেমে যায়, অর্থাৎ এটা ছিল অন্য একটা গাড়ি। তার পিছনের গাড়িটা ছিল সেই সাইকো কিলারের। তাই এবার ইমসোল বেঁচে যায়। তখন সে আবারও টাইম ট্রাভেল করে। চারপাশের পরিবেশ এবং তার ড্রেস দেখে বুঝতে পারে সে এবার 600 বছর অতীতে, অর্থাৎ জোশিয়ান রাজার যুগে চলে এসেছে। আর সে হচ্ছে জোশিয়ানের অগণিত দাসীদের মধ্যে একজন। এই দেখে সে চিৎকার করে ওঠে, তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারে সে রয়েছে একটা শুটিং স্পটে, আর বর্তমান সালটা চলছে 2023। এ দেখে সে খুশিতে কান্না করে দেয়। তখন তার একজন কলিগ এসে জানায় এই মুভির শুটিংয়ের জন্য অনেক লোকের প্রয়োজন ছিল, তাই অফিসের সবাইকে শুটিং করতে নিয়ে আসা হয়েছে। আসলে তারা অভিনেতা নয়, তাই ভুল হতেই পারে, এই বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু ইমসোল তাকে চিনতে পারছিল না। তখনই তার মনে পড়ে এই লোকটাই হচ্ছে সে যে কোম্পানিতে সে ভিডিও এডিটরের জবের জন্য গিয়েছিল, অর্থাৎ বর্তমানে সে ওই কোম্পানির একজন এমপ্লয়ি। আর এরপর সে মোবাইল ফোন চেক করে দেখে আজকের তারিখ হচ্ছে জানুয়ারি 1, 2023। আজকের এই দিনে সে সিওনকে বলেছিল ব্রিজের ওপরে দেখা করতে। তখন ইন্টারনেটে সিওনের বিষয় সার্চ করে দেখতে পায় সিওন জীবিত আছে, আর বর্তমানে সে অ্যাক্লিপস ব্যান্ডের ভোকালিস্ট। এই দেখে সে প্রচণ্ড খুশি হয়। এরপর সে ওই ব্রিজের উপরে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর সে ওই গাছের কাছে আসে যেখানে তারা টাইম ক্যাপসুলটা পুঁতে রেখেছিল, কিন্তু দেখতে পায় সেই গাছটা এখন আর নেই। এরপর সে বাড়িতে চলে আসে। এবার তার ঘরের দেওয়ালে সিওনের কোনো পোস্টার লাগানো ছিল না, অর্থাৎ সে এবার নিজের কেরিয়ারে ফোকাস করেছে। তবে টাইম ট্রাভেলের সেই ঘড়িটা কোথাও খুঁজে পায় না। সে বলে এখন আর ঘড়িটার প্রয়োজন নেই, কারণ সব কিছু একদম পারফেক্ট আছে। পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার গ্র্যান্ডফাদার লিপস্টিক দিয়ে এঁকে রেখেছে। সে তাকে খুশিতে জড়িয়ে ধরে। এবার তার আলমারিতে অনেক অনেক জুতো ছিল, যা দেখে সে আরও বেশি খুশি হয়, কারণ যখন সে প্যারালাইজড ছিল তখন জুতোর নাম শুনলেই সে প্রচণ্ড রেগে যেত। যার পরে সে অফিসে চলে আসে। এবার সে নিজের পায়ে হেঁটে সেই সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। এরপর তার বস তাকে জানায় তাদের নেক্সট মুভির জন্য সিওনকে বাছাই করা হয়েছে, আর সিওনকে রাজি করার দায়িত্ব দেওয়া হয় ইমসোলের ওপর। তাই ইমসোল সিওনের হোটেলে চলে আসে। তখন হিয়নজু কল করে বলে এখনই হসপিটালে আসতে, কিছুক্ষণের মধ্যেই তার ডেলিভারি হবে। এই শুনে ইমসোল জলদি বেরিয়ে পড়ে, আর অ্যাক্সিডেন্টলি সিওনকে ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দেয়। তারা কেউ কাউকে দেখতে পায় না। সিওনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কাউকে এভাবে ফেলে দিয়ে পালিয়ে যাওয়াটা একদমই উচিত নয়। এই শুনে ইমসোল তার কার্ড দিয়ে বলে সে ক্ষতিপূরণ দিয়ে দিবে, তবে এখন তাকে হসপিটালে যেতে হবে। এই বলে সে চলে যায়। হসপিটালে আসতেই হিয়নজু তাকে বলে আমি মরতে চলেছি, আর ইন গেম এখনো আসেনি। তার কথা ইমসোল বুঝতে পারছিল না। তখনই তার ভাই ইন গেম চলে আসে, অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ড তার ভাইকে বিয়ে করেছে। এই দেখে সে ইন গেমকে মারতে শুরু করে আর বলে আমার বান্ধবীকে পটানোর সাহস কোথায় পেলি। তবে সে আরও বেশি অবাক হয় তখন যখন সে দেখে ইন গেমের 5 বছর বয়সী আর একটা বাচ্চা আছে। এরপর ইমসোলের কলিগ তাকে জানায় সে আজকে যাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেই ছিল সিওন, এবং তাদের বস বলেছে সিওনের কাছে ক্ষমা চাইতে হবে। সেদিন ছিল অ্যাক্লিপস ব্যান্ডের প্রথম কনসার্ট, তাই ইমসোল সেই কনসার্টে চলে আসে ক্ষমা চাইতে। সে সিওনের অ্যাসিস্ট্যান্টের কাছে কিছু ফুল আর একটা কার্ড পাঠায়। এরপর বাইরে থেকে সিওনের গান শুনতে থাকে, যেই গানটা সে তাকে নিয়েই লিখেছিল। সেদিনও কনসার্ট শেষে তুষারপাত হয়। এরপর ধাক্কা লেগে তার মোবাইল ফোনটা নিচে পড়ে যায়। সে ভাবে সবকিছু আগের মতোই হচ্ছে, হয়তো এবারও সিওনকে বাঁচাতে পারবো না। এরপর সে ব্রিজের ওপরে চলে আসে। ওইদিকে কনসার্টের শেষে সিওন দেখতে পায় ইমসোলের পাঠানো সেই ফুলের বুকে এবং একটা কার্ড। এরপর ইমসোল সিওনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল।
হঠাৎ করে তার ফোনে কল আসে। কণ্ঠস্বর শুনে বুঝতে পারে তাকে সিওন কল করেছে, আর পিছনে ঘুরতেই দেখে সিওন দাঁড়িয়ে আছে। সিওনও বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো আসার কথা ছিল না, নিশ্চয়ই তোমার গাড়িতে প্রবলেম হয়েছে। ইমসল বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুমি আসবে তাই। তখন সিওনের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সিওনকে একটা পার্টিতে যেতে হবে, সবাই তার জন্য অপেক্ষা করছে। তখন ইমসল ভাবে সিওনকে যেতে দিলে তার বিপদ হতে পারে, তাই কোনোভাবেই তাকে একা ছাড়া যাবে না। এর জন্য সে তাকে নিয়ে চলে যায়। এরপর তারা সিওনের হোটেলে চলে আসে। তখন হিয়ং ড্রিঙ্কস করে তার রুমে ঢুকে পড়ে। ইমসলকে দেখে ভাবে সে হয়তো ভুল দেখছে। সে সিওনকে বলে, তোমার মুখে সবসময় ইমসলের কথা শুনে এখন সেও আমার কল্পনাতেও আসা শুরু করেছে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রায় 10 বছর আগে ইমসোলদের বাড়িটা বিক্রি করে দেওয়া হয়। তখন থেকে সে প্রায় প্রত্যেক দিন রাতে তাদের বাড়ির গেটের সামনে বসে থাকতো। এর কয়েক বছর পর তারা যখন ফেমাস হয় তখনও সে ইমসোলদের বাড়ির সামনে পড়ে থাকতো। সেই পুরো জায়গাটায় বহুতল ভবন নির্মাণ করা হয়, তবে সিওনের রিকোয়েস্টে সেই গেটটা রেখে দেওয়া হয়েছিল। আর বরাবরের মতো হিয়ং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেত। আর গত বছর যখন রাস্তার কাজের জন্য ওই গাছটাকে তুলে নেওয়া হবে, যেই গাছটার নিচে ইমসোল টাইম ক্যাপসুল রেখেছিল, তখন সেটা তুলে নেওয়ার সময় সিওন চলে আসে এবং নিজেই মাটি খুঁড়ে সেই বক্সটা বের করে নেয়। এরপর জানুয়ারির 1 তারিখে যেদিন ইমসোল টাইম ট্রাভেল করেছিল এবং সেই ব্রিজে আসতে লেট করেছিল, সেদিন সিওং ঠিক সময় মতোই সেই ব্রিজে এসে অপেক্ষা করে। শেষমেশ ভাবে ইমসোল হয়তো আসবে না, তাই বাড়িতে চলে যায়। সেই টাইম ক্যাপসুলটা খুলে চিরকুট দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমি শুধু প্রার্থনা করি যেন তুমি এই চিঠিটা খুঁজে পাও। যদি পেয়ে থাকো তাহলে বলবো ধন্যবাদ বেঁচে থাকার জন্য, শুধু চাই তুমি বেঁচে থাকো। তখন সিওনের সেই দিনের কথা মনে পড়ে, যে দিনের পর থেকে সে কখনোই ইমসোলের সামনে যায়নি। ইমসোল বলেছিল যখনই সিওন তার সামনে আসে তখনই তার ভয় হয় সিওনকে হারানোর। তাদের দুজনের ভালোর জন্যই তাদেরকে আলাদা হয়ে যেতে হবে। এরপর গল্প বর্তমানে আসে। সিওন তাকে বাড়িতে এগিয়ে দিতে যায়। ইমসোল বলে, তোমাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, এছাড়া অন্য কোনো উপায় ছিল না, তোমার ভালোর জন্য এসব কিছু করতে হয়েছে। এই বলে সে ঘরে চলে যায়। সিওন তার পিছু পিছু তার ঘরে চলে আসে এবং তাকে প্রপোজ করে। এরপর একদিন ইমসোল সিওনের হোটেল থেকে বেরোনোর সময় সেই পার্কিংয়ে অল্পের জন্য একটা মেয়ে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, কিন্তু মেয়েটা কিচ্ছু না বলে দৌড়ে পালায়। পুলিশ এসে জানায় এই মেয়েটা সবসময় সিওনকে ফলো করে। এই শুনে ইমসোল তাকে তাড়া করে ধরে ফেলে। এরপর তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। মেয়েটা জানায় তার বয়স 14 বছর। সে শুধুমাত্র সিওনের একজন ডাইহার্ট ফ্যান, এর থেকে বেশি কিছু নয়। তখন সিওনকেও একজন ফোন করে রুম নাম্বার জিজ্ঞেস করে। এর কিছুক্ষণ পর তার কলিং বেল বাজে। এদিকে ইমসোল টিভিতে দেখতে পায় সেই সাইকো কিলারকে, যে 15 বছর আগে তাকে কিডন্যাপ করেছিল। নিউজে বলা হয় এই লোকটা 2009 থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ 14 বছর মার্ডার কেসে জেলে ছিল। কিছুদিন আগে ছাড়া পেয়েছে এবং সে কিছুক্ষণ আগে সিঙ্গার এবং অ্যাক্টর সিওনজেকে মার্ডার করার চেষ্টা করেছে। গুরুতর আহত অবস্থায় সিওনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই শুনে ইমসোল একদম হতবাক হয়ে যায়। এত কিছুর পরও সে হয়তো সিওনকে বাঁচাতে পারলো না। আর এরই সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।